লেলিয়ে দে মা সিংহটা তোর, কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্ত চোষা পিশাচগুলো, ঘুরিয়ে দে মা হাড়গুলো। চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডি সার, গরিব দুঃখীর রক্ত রেঙেই সাজায় যারা গুলবাহার। নমস্কার, আমি সত্যজিৎ পাল। আজকের ভবানী প্রসাদ মজুমদারের বিখ্যাত কবিতা দুর্গতি নাশিনীর প্রতীক কবিতা দিয়ে শুরু করলাম কেন? কারণ বিগত কিছু দিনের যদি অবস্থা আমরা দেখি, সুপ্রিম কোর্টের একটি নির্দেশে পরে রাতারাতি 26,000 শিক্ষক যারা বেকার হয়ে পড়েছেন। এবং শুধু তাই নয়, তারপরে চলছে রাজনৈতিক টানাটানি। এই টানাটানির মধ্যে একটা প্রশ্নই উঠে আসছে, তা হচ্ছে এই শিক্ষকদের এই দুর্গতি, এই অবস্থা, এই অচল অবস্থা আর কতদিন তারা রাজনীতি সাফার করবে। শুধু এইভাবে নয়, যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, গত কয়েক বছর থেকে ব্যাপক শিক্ষক, বিশেষ করে শিক্ষকতার মতো পবিত্র পেশায় ভয়ানক দুর্নীতির ঘটনা কিন্তু সামনে এসেছিল। এবং মামলা যায় কলকাতা হাইকোর্টে কখনো সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট, এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের অর্ডারে শিক্ষকরা, অর্থাৎ প্রায় 26,000 শিক্ষক বেকার হয়ে গেলেন। এবং বেকার হলেন 26,000 কেন হলেন? তার কারণ যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করতে পারেনি এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং অবশ্যই রাজ্য সরকার। প্রশ্ন উঠেই আসছে, এবং যে দুর্নীতির কথাগুলো উঠে আসছে, এবং একটা প্রশ্ন, এই ভবানী প্রসাদ মজুমদারের কবিতা দিয়ে শুরু করলাম একটাই কারণে, তো এই যারা নিজেদের গুলবাহার সাজিয়েছেন তাদের সাজাটা কবে? আদৌ কি সাজা হবে, নাকি তারা রাজনীতির প্রশ্রয়ে আরও বেশি ফুলে ফেঁপে উঠবেন? হয়তো ভবিষ্যতে আরও রাজনৈতিক পরিবর্তন হতে পারে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হতে পারে, কিন্তু যেটা প্রয়োজন তা হচ্ছে সমাজ কি পাল্টাবে। অর্থাৎ যারা দুর্নীতিটা করে এসছেন, দুর্নীতি করে শিক্ষকতার মতো পবিত্র পেশাকে যারা বিক্রি করেছেন, ব্যবসায় পরিণত করেছেন, তাদেরই কোনো সাজা হবে না? এই প্রশ্নই কিন্তু আজকে খোঁজার চেষ্টা করব। আরেকটা খোঁজার চেষ্টা করবো, তা হচ্ছে শিক্ষকদের এই যে দুরবস্থা চলছে, এই দুরবস্থা আর কতদিন? এর জন্য দায়ীকে তা অবশ্যই প্রত্যেকেরই জানা হয়ে গেছে নিশ্চয়ই, মানে কোথা থেকে এসছে সবাই হয়তো জানেন, কিন্তু এইভাবে কতদিন চলবে সেটাই এখন আজকের এই 1 ঘন্টায় জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় পর্ব করার চেষ্টা করব, কারণ তাদের মতামতটাই আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আছেন, কংগ্রেস নেতা রতনবাবু, আপনাকে স্বাগত। আসছেন রাজনৈতিক বিশ্লেষক সৌমেন চক্রবর্তী। সৌমেনবাবু, আপনাকে স্বাগত জানাই। এবং বিজেপি নেতা পিন্টুবাবু, আপনাকে স্বাগত। সবই তো দেখছেন গত কয়েকদিন থেকে চলছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশ, এবং নির্দেশের পর রাতারাতি বেকার প্রায় 26,000 শিক্ষক, এবং তাদেরকে নিয়ে চলছে রাজনৈতিক টানাটানি। একদিকে শাসক পক্ষ, আমরা নেতাজি ইন্ডোরের সভাও দেখলাম, আজ ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনিও বৈঠক করলেন, কিন্তু প্রশ্ন একটাই, যে যেখানে সুপ্রিম কোর্ট যেখানে নির্দেশ দিয়েছে, তারপরে রাজনৈতিক টানাটানি, এটা কি শুধু রাজনৈতিক কাজে অপব্যবহার নয়? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একটু সৌমেনবাবুর কাছে আসি। সৌমেনবাবু, সবই তো দেখছেন রাজনৈতিক অবস্থা, ব্রাত্য বসু আজকে যে বৈঠক করছেন, এই বৈঠক থেকে সমাধান সূত্র কি আদৌ বেরোবে? মানে যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তারপরেও এই বৈঠক, একটু জানার চেষ্টা আপনার কাছে। এখনো পর্যন্ত আমরা আমাদের স্বাধীনতা পরবর্তীকালের যে আমাদের বিচার বিভাগীয় যে সিদ্ধান্তগুলো, সেগুলো পর্যালোচনা করার মধ্য দিয়ে আমরা যে ইতিহাস পাই, তাতে একটা বিচার বিভাগীয় পুনর্বিবেচনার একটা ক্লজ আছে ঠিকই, কিন্তু সেই বিচার বিভাগীয় পুনর্বিশ্লেষণ খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের মধ্যে পড়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা আশা রাখি বা রেখেছি এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের একদম যাকে বলে শীর্ষস্থানীয় যে সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত যে বিচারপতিগণের থেকে নিঃসৃত হয়, এখনো পর্যন্ত ভারত রাষ্ট্রের কাছে সেটাই কিন্তু শেষ বিচার বলা চলে। অনেক ক্ষেত্রেই বিচার ব্যবস্থা এইটুকুনি মনে রাখতে হবে আমাদের যুক্তির দিক থেকে, যাহাতো আমি নিজে লয়ার নই, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে যতটুক আইন সম্পর্কীয় এবং রাষ্ট্র ব্যবস্থা সংবিধান সম্পর্কীয় জ্ঞান আছে, সেই দিয়ে বলতে পারি যে আমাদের দেশে
যে দুটি বিষয়, অর্থাৎ এক হচ্ছে সুদৃঢ় আমলাতন্ত্র এবং এখনো পর্যন্ত সুদৃঢ় বিচার ব্যবস্থা, এই দুটোর মজবুত জায়গার অবস্থানের জন্যই বলা যায়, যেখানে ইতিহাসে প্রায় 70 বছর পর সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছিল, আর 78 বছরের পরেও ভারত যুক্তরাষ্ট্র তার ঠিক। কিন্তু স্বমহিমায় শুধু নয়, সে আজ দৃষ্টান্ত স্বরূপ গণতান্ত্রিক ক্ষেত্রে, এই বিচারের ক্ষেত্রে যে প্রসঙ্গক্রমে এতগুলো কথা, সেখানে বলা যায় যে আলাপ আলোচনা যেগুলো, এই স্তরগুলো আমার মনে হয় ট্রেন নির্দিষ্ট সময়ে যে ছাড়ে প্ল্যাটফর্ম থেকে, সেই প্ল্যাটফর্মটা মনে হয় আমরা অতিক্রম করে গেছি, অর্থাৎ ট্রেন আমাদের থেকে প্ল্যাটফর্ম ছাড়িয়ে চলে গেছে। তাই একেবারে যে আমি বলবো অন্ধ গলিতে চলে গেছে তা নয়, কিন্তু খুবই ক্ষীণ আশার আলো আছে বলে আমার মনে হয়। কিন্তু যেখানে দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছেন, তারপরেও এই যে চলছে, গত কয়েকদিন থেকে আমরা নেতাজি ইন্ডোরের সবাই দেখলাম, এরপরে বারবার ডিআই অফিস শিক্ষকরা ঘেরাও করলেন, পুলিশের মারধরের ঘটনাও সামনে আসলো, এবং আজকের এই বৈঠক, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ যেখানে অর্ডারটা দিয়েছে, কতটা বদল হতে পারে আপনার মনে হয়? একটা তো যে বিষয়টা আসছে যে হয়তো পুনর্বিবেচনার দাবি জানাতে পারেন, সেটাই জানাচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি। তো এইখানে এর থেকে বেশি কি কিছু কি সম্ভব কি, সোমেনবাবু? আমার মনে হয় যেটা বললাম, যতদূর আমরা পর্যবেক্ষণে তার আমি ইয়েগুলো ঘাটছিলাম, যে ভারতে ঘটে যাওয়া যে নির্দিষ্ট যে প্রধান যে বিচারের রায়, সেই রায়ের যদি 50 বছরেরও ইতিহাস দেখেন, তাহলেও দেখবেন যে খুব সীমিত পরিমাণে কতগুলো কেস আছে যেগুলো এই সুপ্রিম কোর্ট তার রায় ঘোষণার পরে আবার পুনর্বিবেচনার জায়গায় ফিরে এসছে। ফিরে এসছে। তাই সেই জায়গা থেকে আমি কিন্তু আমার মতামত এখানে কোনো ফ্যাক্টরই নয়। আমি বলছি এখানে সুপ্রিম কোর্টের বিচারের রায় প্রদানের যে ইতিহাস, তার উপরে বেশ কিছু বই আছে, সেই শুধুমাত্র রায়গুলোকে দেওয়া আছে, বা আমাদের রাষ্ট্রবিজ্ঞানেও পড়তে হয়, সেখানে জুডিশিয়াল যে ভার্ডিক্ট, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যায় যে আমি বললাম যে জায়গা আছে ঠিকই, কিন্তু এই কেসের ক্ষেত্রে সেটা কতদূর প্রযোজ্য, সেটা মানে সেই জায়গা থেকে আশার আলো সত্যি আমি যুক্তির নিরিখেই বলছি, খুব কম দেখতে পাচ্ছি। ঠিক, সত্যি তো তাই, কারণ বিচার ব্যবস্থায় রায় তো হয় হচ্ছে তথ্য প্রমাণের ভিত্তিতে, এবং শাসক পক্ষ হোক বা যেই হোক, যেই পক্ষই হোক, তথ্য প্রমাণ যেরকম তারপরে তো বিচারপতিরা রায় দেবেন, এটাই স্বাভাবিক। একটু গৌরাঙ্গবাবুর কাছে আসি, জয়েন করেছেন ইতিমধ্যে তৃণমূল নেতা গৌরাঙ্গবাবু। গৌরাঙ্গবাবু, এই তো চলছে গত কয়েকদিন থেকে, অভিযোগের তীর কিন্তু আপনাদের দিকেই, শাসক পক্ষের দিকেই। আজকের যে বৈঠক ব্রাত্যবাবুর, সে বৈঠক থেকে কি সমাধান সূত্র কি বেরিয়ে আসবে, নাকি এইভাবেই চলতে থাকবে অব্যবস্থা? আমাদের আমাদের সরকার ডেফিনেটলি এটা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তার কয়েকদিনের মধ্যেই যে ধরনের স্টেপ একটা রাজ্য সরকারের পক্ষ থেকে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে বলুন বা এসএসসির পক্ষ থেকে বলুন বা মানবিক মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা পদক্ষেপ নেওয়া উচিত, সেই পাশে প্রথম দিন নিয়েছে। দেখুন, একটা সময় আমি একটু প্রেক্ষাপটটা আমি প্রথম দিনই এর আগের প্যানেলে এই বিষয়ে কথা বলেছিলাম, একজন চাকরি যাবে না, একজনেরও বেতন বন্ধ হবে না, প্রত্যেকদিন বেতন। একটু একটু আমরা বিকাশ ভবনের দিকে নজর রাখবো। বৈঠক থেকে বেরিয়ে এসছেন, কি বলছে একটু শোনাই আপনাদের। আপনার যেমন দীর্ঘ বৈঠক হলো। আচ্ছা, আমরা নিচে যাই একটু, আমরা একটু নিচে যাই। আচ্ছা দেখুন,
আচ্ছা দেখুন আমাদের আচ্ছা দেখুন আমাদের 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 আজকে আলোচনা হয়েছে, আমাদের দুটো পার্টে আলোচনা হয়েছে। একটা আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে, আর একটা হচ্ছে লিগ্যাল ইস্যুস নিয়ে। তো যে দাবিগুলো ছিল আপনারা সকলেই জানেন। আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে। তো এসএসসি তরফ থেকে এবং শিক্ষামন্ত্রীর উপস্থিতিতেই এটা এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। এই রবিবারের মধ্যে হয়তো হতে পারে, পরের রবিবারের মধ্যে হয়ে যেতে পারে। এবং মানে আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন, পরের সপ্তাহের সোমবার। ইয়েস, 21 তারিখ, মোস্ট প্রবাবলি 21 তারিখ। আর 22 লক্ষ ওএমআর যেটা বলা আছে, টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে, আইনি পরামর্শ নেবেন। যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। এবং যেটা ব্যাপার হচ্ছে মিরর ইমেজ, যেটা আমরা বলেছিলাম, সেটা ওনারা এটাই জানালেন যে মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই, মানে সাবমিটেড বাই সিবিআই, সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা হয় তাহলে সেটাও ওনারা দেবেন, কিন্তু যদি মনে হয়। এই তিনটে দাবি আমাদের ছিল, তারা এই তিনটে উত্তর আমাদের দিয়েছে। আর আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক, প্রথমে তো রিভিউ হবে। রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন একসঙ্গে বসে। তো সেটাই ওনারা রাজি হয়েছেন। আপনারা খুশি? দেখুন, খুশি আমরা, আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলছি না। আর কোনো বৈঠক হবে? না, আমরা তো অনশন করিনি। আমরা কি করব সেটা ওখানে গিয়ে আমরা আমাদের যারা চাকরিহারা আছে তাদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে, যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে। এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে। তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। আর টিচাররা স্কুলে যাবে? দাবি করেছেন, আজকে কি আমরা খুশি? মিটিংয়ে দেখুন পার্শিয়ালিটি, মানে পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে, ওই যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কি না। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা মানে আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত। তো সেটা আমরা বলছি যোগ্য অযোগ্যের লিস্ট যদি এখনই আলাদা করে প্রকাশ করা যায়, উনি যেটা বলছেন, আপনারা যেটা বলছেন, এটা আগে করা গেল না কেন? তাহলে এই সমস্যা তো হতোই না। দেখুন, আমরা তো আগেও চেয়েছিলাম যে করা হোক, কেন করা হয়নি, কেন করেনি সেটা তো আমরা বলতে পারবো না। কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলেন? হ্যাঁ, আমরা বলেছিলাম। তো তখন বলেছিলেন যে মানে কোর্টের অর্ডারে এমন কিছু আলাদা ছিল না, মানে চাইনি। হ্যাঁ, কোর্ট বলেছিল মডালিটিস ঠিক করা থাকবে, কিন্তু সেসব করেননি। আপনারা স্কুলে যাবেন? আপনারা স্কুলে যাবেন? দেখুন, সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা করব, যারা চাকরিহারারা আছেন। বৈঠকে আপনারা যথেষ্টভাবে বলার সুযোগ পেয়েছেন, আপনাদের কথা তুলে ধরতে পেরেছেন? অবশ্যই আমরা আমাদের সমস্ত কথা তুলে ধরেছি। আমরা আমাদের মানে সত্যি কথা বলতে অত্যন্ত দৃঢ় কণ্ঠে প্রত্যেকটা কথা তুলে ধরেছি। ওখানে সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে, এমন একটা পয়েন্টও আমরা বলতে পারিনি এমন হয়নি। কসবার ঘটনা কসবার ঘটনা নিয়ে আমরা বলেছি।
তো এটাই বলা হয়েছে যে এটা মানে কোনো রকম বাঞ্ছনীয় নয়, এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা একটা সত্যি বাজে ঘটনা ঘটেছে। আমরাই বলেছিলাম যে এরকমভাবে করা হলো, এটা তো আমাদের ওপর ঠিকঠাক একটা মানে প্রহার করা যাকে বলে শিক্ষা জগতের ওপর। তো ওনারা সবাই বললেন যে এটা ঠিক হয়নি, আমরাও এটা দেখেছি। হ্যাঁ, কিন্তু পুলিশের তরফে তো বলা হচ্ছে আপনারা আউটসাইডারে গিয়ে ঝামেলা করেছেন। একটু যোগ দেখুন, করুন, মহিলা পুলিশের গায়ে লাথি মেরেছেন আপনারা বা তাকে আচ্ছা, আক্রমণ এখানে করেছেন, মেহবুব এরকম বলা উপস্থিত হচ্ছে। ছিল, তো মেহবুব ভালো করে বলতে পারবে এই বিষয়টা। ওখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে আউটসাইডাররা গিয়ে ঝামেলা করেছে, সেখানে পুলিশকে মারধর করা হয়েছে। এটা একবারই সত্য নয় যে আউটসাইডাররা গিয়ে করেছে। কোনো বহিরাগত ছিল না, সবাই আমাদের লোকজন ছিল। এবার পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন যে এখন খুবই সংকটময় পরিস্থিতিতে আছে, সবাই খুব চাপে আছে। কিন্তু লাথি মেরেছে, ইন্টেনশনালি লাথি মারছে এরকম কিছু নয়। যে ছেলেটি বলছে সে এমনিতেই খুব উত্তপ্ত অবস্থায় আছে, এই কারণে সে কয়েকদিন ধরেই রাত্রে লাইভ করে, তার বাচ্চার ভিডিও দেয়, বলে আমার 3.5 বছরের বাচ্চা, আমার কোনো থাকার জায়গা নেই, এই বাচ্চার কি হবে। তো সেই রকম পরিস্থিতি, ওই একটা মানে এতটা বুঝতে পারছেন তো, চিন্তার মধ্যে আছে। তো ও বারবার বলছিল আমাকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও আমাকে, মানে এইভাবে নিজেকে জ্বালিয়ে দাও। ও অন্যকে জ্বালিয়ে দেবে, সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, এরকম কোনো ইন্টেনশন নেই। এবার যদি এটা হতো তাহলে ভাবুন, চাকরি চলে গেছে, এখনো পর্যন্ত কি কোনো সরকারি সম্পত্তিতে শিক্ষকরা হাত দিয়েছে? দেখাতে পারবেন? শিক্ষাকর্মীরা অত্যন্ত সংযত হয়েই তারা আছে এখনো। এত বড় মানে মাথার উপর পাহাড় ভেঙে পড়ার পরেও, তারপরেও যদি এরকম অ্যালিগেশনগুলো আসে, সত্যি আমরা দুঃখিত যে এরকম আসে। আন্দোলন স্থগিত থাকবে না, আমাদের আন্দোলন স্থগিত থাকবে না। কারণ দেখুন, এটা শুধুমাত্র একটা আলোচনা, এবং বলা হয়েছে সোমবারের দিন তারা লিগ্যাল আলোচনা করে এগুলোকে প্রকাশ করবে। কিন্তু হ্যাঁ, 1 সপ্তাহ, কিন্তু তার মানে এই নয় যে ওই আলোচনা মানে হলো আর আমরা আর কোনো অবস্থান, আন্দোলন, লড়াই কিছু করব না। আমরা আসলে রাস্তাতেই আছি আর রাস্তাতেই থাকবো, ততদিনই থাকবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে রিভিউতে আমরা ন্যায় পাচ্ছি, ততদিনই আমরা রাস্তাতে থাকবো। যে কোনো স্কুল তো বন্ধ। আপনারা যা দাবি করেছেন, এই যে 22 লক্ষ ওয়েমার, যোগ্যের আলাদা তালিকা এবং ওই মিরর ইমেজ, প্রত্যেকটা কি দেওয়া সম্ভব বলে স্কুল সার্ভিস কমিশন বলছে? না, 22 লক্ষ ওএমআর আছে, কিন্তু মিরর ইমেজ যেটা, সেই মিরর ইমেজটা ওনারা বললেন সত্যি, আমরা বলছি আমাদের কাছে কোনো মিরর ইমেজ নেই। সেটা আমরা কোর্টেও সেটা আমরা অনেক আগে স্বীকার করেছি, সিবিআইও তার উপর ইনভেস্টিগেশন করেছে। তাই সিবিআইয়ের দেওয়া যে ডেটা, সেই ডেটাটাকে আমরা মানছি, এবং যদি আমরা লিগ্যালি একটা আলোচনা করে ওই ডেটাটাকে আমরা বলতে পারি বা ওইটাকে সার্টিফাইড করি। যোগ্যদের তালিকা তৈরি করা সম্ভব এটা বলছে? যোগ্যদের তালিকা করা সম্ভব, এবং সেটা বৃহস্পতিবারের দিন, সোমবারের দিন আপলোড করবেন, মানে আলোচনা সাপেক্ষে, মানে আইনি পরামর্শ। 3 দিন পর না, 3 দিন পর না, 21 তারিখ। আচ্ছা, আপনারা কি কিছুটা হলেও স্বস্তি? স্কুলে তো যাচ্ছি না, স্কুল তো এখন বন্ধই আছে, সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, আমরা তো সেই জাজমেন্টকে ভায়োলেট করতে পারছি না। একটি অন্য প্রসঙ্গ, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনাদের ওখানে যেখানে অবস্থান চলছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গিয়েছিলেন, এবং তিনি যাওয়ার পর তাকে গো ব্যাক স্লোগান দেওয়া, তাকে একটা আপনাদের তরফ থেকে কেউ না কেউ একটা বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন? দেখুন, এখন ওই যে বললাম যে এখন পরিস্থিতিটা এমন, এবং আমাদের প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের সঙ্গে জড়িত নেই কে, যদি বলেন যে জড়িত নেই কে, দেখুন আমরা চাইছি তো, আমরা বলছি যে সমস্ত রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, শাসক, আপনারা নিজেদের মতো করে অবস্থান নিন, আপনারা আসুন আমাদের কাছে গিয়ে, আপনাদের হবেটা কি, আমাদের কাছে গিয়ে আপনারা সান্ত্বনা দেবেন। সান্ত্বনা আমরা সহজে, এটা খুব সহজলভ্য, হ্যাঁ, সান্ত্বনাতে আমাদের চাকরি ফিরবে না। আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন আমাদের জন্য, কোন জায়গা থেকে পদক্ষেপ? আচ্ছা বলুন তো, বিহার থেকে 2জন এমপি তারা চিঠি লিখলেন, রাহুল গান্ধী তিনি অন্য জায়গাকে, মানে বিরোধী দলনেতা হোক, কিন্তু তিনি তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের নয়,
তিনিও লিখলেন রাষ্ট্রপতিকে। আচ্ছা, আমাদের রাজ্যের রাজ্য সরকারের পক্ষের এমপিরা বা আমাদের বিরোধী পক্ষের যারা এমপিরা, তারা কি এই বিষয়ে কোনো লিগালি সাউন্ড করেছেন? করেননি। বলছেন যে এই ওরা দুর্নীতি করেছে, তাহলে আমরা কেন দায়ী নেবো? ওরা বলে কি এটা করেছে। আজও বিকাশবাবু তো এখনও বলছে, এই দেখুন আরও চরিত্র স্পষ্ট হোক সবার, আমরা দেখবো, আরও দেখবো। প্রত্যেকে আমাদের চোখের মধ্যে আছে, তো চোখের সামনে আছে। আগামী 17 তারিখ বোর্ড অফ আমাদের যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই মুহূর্তে সবচেয়ে যে বড় খবর মুর্শিদাবাদে, আমরা জানি ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত গোটা বাংলা। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পর রীতিমতো উত্তপ্ত হয়ে উঠল যে সুতির সাজুর মোড় এলাকা, এবং যার ফলে রীতিমতো পুলিশকে টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয়, এমনকি গুলি চালাতে হয়। স্বাভাবিকভাবেই গোটা মুর্শিদাবাদ জেলা কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত বলা যেতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে সাগর মণ্ডল। সাগর, তোমার কাছে জানতে চাইবো, এই যে মুর্শিদাবাদে প্রথমে জঙ্গিপুর দেখলাম, এরপর শামশেরগঞ্জে এবং এবারে সিতির সাজুর মোড় এলাকায় সুতির, তো হঠাৎ এই উত্তপ্ত হয়ে উঠলে কেন সাধারণ মানুষ সেখানকার? কি হয়েছিল? একদমই দেখো সত্যজিৎ, তোমাকে জানিয়েছি যে ওয়াকফ বিল যে ঘোষণার পর থেকেই কিন্তু একদম অগ্নিগর্ভ হয়ে উঠেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা। আমরা গত মঙ্গলবার থেকে দেখছি সেই সমস্ত কিছু খবর আমরা আপডেট দিচ্ছি টাইম টিভির মধ্যে দিয়ে, যে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদের যে প্রথমে শুরু হয় জঙ্গিপুর এলাকায়, জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে, এখানে কিন্তু টায়ার জ্বালিয়ে গাড়ি ভাঙচুর করে পুলিশের গাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে এবং পাবলিকে কিছু জায়গায় আগুন জ্বালিয়ে সেই জায়গায় কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। আবার আজকে কিন্তু সেই পরিস্থিতি ঠান্ডা হওয়ার পর আজকে আবার কিন্তু সুতি এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের মধ্যে অবরোধ করে সেই র্যালি যখন নিয়ে আসছিল, তখন কিন্তু পুলিশ এই র্যালিকে বাধা যখন দিতে যায়, তখন পুলিশের উপর ইট বৃষ্টি শুরু করে, ধস্তাধস্তি শুরু করে, এবং সেই ধস্তাধস্তি এবং পুলিশকে সেই নিয়ন্ত্রণ আনতে গেলে বলে কিন্তু বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ফাটানো হয় তাদেরকে লক্ষ্য করে। তবে এই এখন পর্যন্ত বর্তমানে যেটুকু দেখা যাচ্ছে যে একদম পুরোপুরি পরিস্থিতি একদম থমথমে এলাকা হয়ে রয়েছে। তবে পুলিশের পদক্ষেপের জন্য এবং পুলিশের সাহায্যে কিন্তু সেই 12 নম্বর জাতীয় সড়ক এখন কিন্তু গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এলাকায় যে 163 ধারায় যে জারি করা হয়েছিল, সেই জারি এখনো পর্যন্ত কোথায় যাচ্ছে, সেই জারি কিন্তু এখনো পর্যন্ত অমান্য করা হচ্ছে, এমনই কিন্তু অভিযোগ করছে বিভিন্ন শাসক দলের পক্ষ থেকে। সত্যজিৎ, সাগর, তোমার কাছে আরেকটু জানতে চাইবো, দেখো ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাস হয়েছে, রাজ্যসভাতেও পাস হয়েছে এবং রাষ্ট্রপতি সই করেছে, অর্থাৎ আইনে পরিণত হয়ে গেছে। এবং তারপরে এই বিক্ষোভ এবং বিক্ষোভের নামে বলা যায় সরকারি সম্পত্তি বারবার কিন্তু ভাঙচুর করা হচ্ছে। আমরা জঙ্গিপুরে দেখেছি, আমরা আজ সকালে দক্ষিণ 24 পরগনা দেখলাম, এবং এবারে সুতির মোড়। হঠাৎ সরকারি সম্পত্তির উপর এরকম ভাঙচুরটা আসছে কেন সাগর? একদমই দেখো, সেই বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে চাই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, কিন্তু তারা একে অপরের থেকে কিন্তু দোষ ছুটতে কোনো রকম পিছু পা হাঁটছে না। কারণ তৃণমূল দোষারোপ করছে বিজেপি দোষারোপ করছে তৃণমূলকে, এবং ফাঁকে পেলে কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের লোকজন ওয়াকফ বিলের জন্য লড়াই করে যাচ্ছে। তো সেই লড়াইয়ের ক্ষেত্রে কিন্তু সরকারি প্রচুর গাড়ি এবং সরকারি প্রচুর জিনিসপত্র সেগুলো কিন্তু ভাঙচুর করা হচ্ছে, এবং পাশাপাশি পাবলিক ওই এলাকায় যেই এলাকার মধ্যে দিয়ে র্যালি চলছিল, যে এলাকার মধ্যে এই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ইট বৃষ্টি হচ্ছে, সেখানে কিন্তু ক্ষতির মুখে পড়ছে কিন্তু সাধারণ পাবলিক এবং সাধারণ গাড়িগুলো। দেখো যেই রাস্তা দিয়ে হচ্ছে তার পাশে কিন্তু যে দোকানগুলো আছে, সেই দোকানগুলো কিন্তু ভাঙচুর চালানো হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে এলাকার মানুষজন। সত্যজিৎ, আরেকটু তোমাকে জানতে চাইবো, যেটা হচ্ছে এই ঘটনায় আক্রান্ত হয়েছেন পুলিশ বা সাধারণ মানুষ আক্রান্ত? বেশ কিছু পুলিশ কিন্তু এই গত মঙ্গলবার থেকে কিন্তু এখনো পর্যন্ত বেশ কিছু পুলিশ এই ঘটনায় আক্রান্ত হয়েছিল, এবং পরবর্তীকালে আমাদের কাছে আপডেট পেয়েছিলাম যে টোটাল 22 জনকে কিন্তু আটক করা হয়েছিল। এই বিষয় নিয়ে এখনো পর্যন্ত এই ঘটনায় আজকের ঘটনা থেকে কতজনকে আটক করেছে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আমাদেরকে কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। তবে আমরা জানার চেষ্টা করছি যে আজকের ঘটনাতে কতজনকে আটক করা হয়েছে বা কতজন আজকে আহত হয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা তদন্ত চালাচ্ছি। সত্যি বেশ ধন্যবাদ সাগর, তোমাকে সঙ্গে থাকো, নজর রাখো, আমাদের নজর থাকবে এই সুতির সাজুর মোড় এলাকার দিকে। ফিরে আসি, সবাই আপনাদেরকে সব কিছু বলা হলো, তো এখন এছাড়া এখন আমরা কিছু বলতে পারছি না। তো এখন যতক্ষণ না যা কাজ হবে তখন বলা যাবে না। আর তখন স্বপন বিশ্বাস। ওকে, থ্যাংক ইউ। আপনারা দেখলেন বিশেষ শিক্ষকরা তারা বৈঠক করলেন, শিক্ষামন্ত্রী এবং এসএসসির সঙ্গে বৈঠক করলেন, এবং দীর্ঘ বৈঠকের পর
তাদের বক্তব্য কিন্তু তারা রাখলেন। অনেকগুলো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একটু রতনবাবুর কাছে আসি। রতনবাবু, সমাধান সূত্র কিন্তু আসছে না, অর্থাৎ এই শিক্ষকরা কিন্তু স্পষ্ট বলছেন তারা কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার, অর্থাৎ তারা মুখ্যমন্ত্রী যে আশা দিয়েছিলেন স্কুলে যাওয়ার, সে স্কুলেও যাবেন না এবং তারা আন্দোলনেই থাকবেন। পরবর্তীতে তাহলে কোন পথে এগোচ্ছে? হ্যাঁ, শুভ সন্ধ্যা সত্যেন বাবু, আপনাদের চ্যানেলে যারা আছেন প্রত্যেককে শুভ সন্ধ্যা। আচ্ছা, একটা ধরুন শরীরে সামান্য একটা লোম ফোড়া হয়েছে, সেই লোম ফোড়াটাকে যদি শুরুতেই আপনার চিকিৎসা দ্বারা ঠিক করা যায়, সেটা না করে সেটাকে দীর্ঘদিন ফেলে রাখার পরে যখন সেটা ক্যান্সারের আকার ধারণ করলো, গোটা শরীরে যখন ছড়িয়ে পড়লো, তখন চিকিৎসা ব্যবস্থা শুরু করা হলো। আমাদের সোমেন বাবু বলছিলেন যে সুপ্রিম কোর্টে চলে যাওয়ার পর সেরকম কিন্তু সেখান থেকে অতীতেও আমরা এরকম কোনো কিছু দেখতে পাইনি যে যেখান থেকে যে তারা মানে খুব ভালো একটা ডিসিশন পেয়েছে। তো মূলে যখন শেষ করতে পারেনি, এখন ক্যান্সার গোটা শরীরে ছড়িয়ে গেছে, এখন সেখান থেকে জানি না কি করা হবে। আজকে পরিষ্কার শুনতে পারলাম না আপনাদের যে ইসের সাথে বৈঠক করে এলেন, শিক্ষামন্ত্রী ছিলেন বা এসএসসি যারা ছিলেন, সেখান থেকে একটু শুনতে পারলাম যে মিরর ইমেজ আমাদের কাছে নেই। 22 লক্ষ যারা দিয়েছিল তার মধ্যে ওরা বলে দিয়েছে যে মিরর ইমেজ যেটা নিয়ে এতদিন ধরে প্রতিবাদ করছিল সবাই, যে ওটা প্রকাশ করা হোক, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু একটু আগে আপনাদের ওখানে একজন বললেন, ভাই বলছিলেন যে শিক্ষক বলছিলেন যে সেটা তাদের কাছে নেই নাকি এসএসসির কাছে, তাহলে তো হয়েই গেল লেখা, ওইখানটাতে তো একটা দিক শেষ হয়ে গেল। তবুও গৌরাঙ্গ বাবুরা বলবে যে বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, হ্যাঁ ঠিক দিদি একটা না একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, এখানে দিদি কিন্তু দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন, যেহেতু দিদি কিন্তু এই শিক্ষামন্ত্রী নন। দিদি যেরকম স্বাস্থ্যমন্ত্রী, দিদি যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এখানে শিক্ষামন্ত্রী। পার্থবাবু যে দুর্নীতি করেছে দিদি জানে, তাই দুর্নীতির জায়গাতে দিদি কিন্তু দায় নিতে চাইনি, তাই দুর্নীতির জায়গাতে কিন্তু এখন ব্রাত্য বসুকে কিন্তু শিক্ষামন্ত্রী করে রেখেছেন দিদি। দিদি ব্যাপারটা ভালো বুঝেন, এখন যা হবে ব্রাত্য বসু বুঝে নেবে। একটা ভাই বলছিলেন এখানে, যে শিক্ষক প্রার্থী বলছিলেন, যে ওই ভাইটা বলছিলেন যে দেখুন একমাত্র আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যদি কোনো রায় বা সিদ্ধান্ত তাকে পুনর্বিবেচনা বলুন, সাজা কমানোর ব্যাপার বলুন, সেটা একমাত্র পারে হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রপতিকে কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী যখনই খবর পেয়েছেন যে এরকম পশ্চিম বাংলায় শিক্ষকদের বা এরকম চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়, তিনি কিন্তু দেরি করেননি, সঙ্গে সঙ্গে। আপনার একটু রতনবাবু বলে, মুখ্যমন্ত্রী কিন্তু নেতাজি ইন্ডোর সভা থেকে বলেছেন তাদের আইনজীবীদের কথা, কপিল সিব্বল, অভিষেক মানু সিংভি আপনাদের দলের কিন্তু নেতা। এবার রাহুল বাবু আবার রাষ্ট্রপতিকে চিঠি লিখছেন, পেশাদার স্পষ্ট নয় কিন্তু। হ্যাঁ শোনেন, পেশাদার উকিল তারা তাদের মতো করে লড়াই লড়েছে, কেস লড়েছে, কিন্তু তাও কিন্তু ধোপে টিকেনি। কিন্তু আমাদের নেতা রাহুল গান্ধী, তিনি কিন্তু জানার পরেই তিনি কিন্তু প্রাথমিক যে কাজটা করেছেন সেটা হচ্ছে তিনি কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জানিয়েছেন চিঠি লিখে, এবং সেখানেও তিনি উল্লেখ করেছেন যেহেতু দ্রৌপদী মুর্মু দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত, তিনি শিক্ষকদের বেদনা, শিক্ষকদের চাকরি এবং শিক্ষকদের সম্মানের ব্যাপারটা যেন তিনি আন্তরিকতার সাথে অনুভব করেন, এই বিষয়টা যেন দেখেন, এই বলে কিন্তু একটা চিঠি আমাদের নেতা রাহুল গান্ধী দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়েছে। আমরা আশাবাদী যে দেখা যাক কি হয়। আমরা কিন্তু লড়াই ময়দানে শিক্ষকদের সাথে আমরা আছি, বৈধ শিক্ষকদের সাথে। বেশ, একটু পিন্টুবাবুর কাছে। পিন্টুবাবু সবই তো শুনলেন, সোমেনবাবুর ব্যাখ্যাও শুনলেন, রতনবাবু বললেন, একটু জানার চেষ্টা করব যে এই নিয়ে বা এই শিক্ষক অবস্থা যদি বলি, আমরা একটু ত্রিপুরার দিকে যদি তাকাই, ত্রিপুরাতেও কিন্তু বাম শাসন, অর্থাৎ মানিক সরকার যখন মুখ্যমন্ত্রী ছিলেন, প্রায় 10,300 মতো শিক্ষকের চাকরি কিন্তু বাতিল হয়ে গেছিল, এবং বিজেপি সেটা প্রচারে হাতিয়ার ছিল কিন্তু এই দুর্নীতি, এবং রীতিমতো ঘোষণা করেছিলেন হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার দায়িত্বে ছিলেন যে বিজেপি ক্ষমতায় আসলে এই শিক্ষকদের, অর্থাৎ যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনা হয়, কিন্তু তা কিন্তু হয়নি। বাংলার ক্ষেত্রেও এটাকেই হাতিয়ার করে আপনারা এগোতে চাইছেন, ক্ষমতায় ফিরলে এরকম অবস্থা হবে না তো? বলুন। প্রথমেই আমি বলে নিতে চাই, দীর্ঘদিন ধরে এই শিক্ষক আন্দোলনে, চাকরি প্রার্থীদের আন্দোলনে আমি রাজ্যব্যাপী নেতৃত্ব দিয়ে আসি, এবং আজকেও ওনাদের যে এসএসসি ভবন অভিযান ছিল করুণাময়ীতে আমি ছিলাম, উপস্থিত ছিলাম, ওখানে গিয়ে অনেক কিছু দেখলাম। এখন আপনাদের মাধ্যমেও
শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিংটাও দেখলাম, সম্পূর্ণ অন্তঃশ্বাস শূন্য, এবং অন্তঃশ্বাস শূন্য হওয়ারই কথা, কারণ এর আগে পিছিয়ে যেতে হবে। যখন 2021 ভোটের ঠিক আগে প্রেস ক্লাবের সামনে অবস্থান অনশনে বসেছিলেন, ঠিক সেই সময়ও আমি উপস্থিত ছিলাম। মুখ্যমন্ত্রী এবং পার্থ চ্যাটার্জি তৎকালীন শিক্ষামন্ত্রীকে নিয়ে ওখানে গিয়েছিলেন, সাইডে আমরা দাঁড়িয়েছিলাম। উনি বলেছিলেন যে আপনাদের সমস্ত দায় দায়িত্ব আমাদের, আমরা আমাদের নিয়োগের সম্পূর্ণ ব্যবস্থা করব, আপনি আমার উপর আস্থা রাখুন। মুখ্যমন্ত্রী আরো কয়েকটা প্রতিশ্রুতির কথা বলে দিই। যখন বাম আমলে পিটিটিআই 75,000 ছাত্রছাত্রী শিক্ষকের সার্টিফিকেট অবৈধ হয়ে গিয়েছিল এনসিটির অনুমোদন না থাকায়, তখন এই মুখ্যমন্ত্রী আমার 23 দিনের অনশন তুলেছিলেন, এবং তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি মহাশয়, তৎকালীন তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব বাবু তুলে নিয়ে উনি বলেছিলেন ক্ষমতা আসার আগে, এবং প্রথম প্রেস কনফারেন্সে ক্ষমতায় এসে 2011 সালে 3 বছরে 3 ধাপে পিটিটিআই দের নিয়োগ করবো, আজ পর্যন্ত করেন। উনি বিভিন্ন সময় যে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে, সর্বক্ষেত্রে কি সামগ্রিকভাবে দার্জিলিংকে সুইজারল্যান্ড বলুন, কলকাতাকে লন্ডন বলুন, যে কোনো ক্ষেত্রে কোনো প্রতিশ্রুতি রাখেনি। এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ঘুরি ঘুরি উনি প্রতিশ্রুতি দিলেন, এতদিন উনি কোথায় ছিলেন? এতদিন তো প্রতিশ্রুতি দিয়ে রেখে দিয়েছেন, কিন্তু কার্যকর ক্ষেত্রে কি করেছে? আসলে ওনার দুর্নীতিপরায়ণ সরকার, উনি যে দুর্নীতি করেছেন ওনার মাধ্যমেই হয়েছেন। এই কৃষি ভাইপোর মাধ্যমে প্রায় 700 থেকে 1000 কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিকে ধামাচাপা দিতে এবং নিজের পার্টি ফান্ড কালেক্ট করতে, নিজের সম্পদকে কালেক্ট করতে এই দুর্নীতি করা হয়েছে। এবং যে দুর্নীতি পরায়ণ ভাবে যাদের রিক্রুট করা হয়েছে তাদের বাঁচাতে যারা যোগ্য আছে তাদের আজকে বলি দেওয়া হয়েছে। কেন আমি এখনো পর্যন্ত কোর্টে দিলাম নাকি হাইকোর্ট কি সিঙ্গেল বেঞ্চ কি ডিভিশন বেঞ্চ কি সুপ্রিম কোর্টে, যে কারা কারা যোগ্য আপনি লিস্টটা বলে দিন, আর কারা কারা অযোগ্য। গতবার বিভিন্ন সময় কোর্টে উঠেছে এই যে অযোগ্য, সিবিআই বিভিন্ন ভাবে তুলে ধরেছে, আইনজীবীরা বিভিন্ন ভাবে তুলে ধরেছে, সেই লিস্টে বলেছে হ্যাঁ হ্যাঁ এইগুলো অযোগ্য। কিন্তু রাজ্য সরকার নিজে থেকে আজ পর্যন্ত কোনোদিন বারবার সে বিচারপতি বসার থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডিভিশন বেঞ্চ থেকে শুরু করে বারবার যে প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনারা যোগ্য লিস্টটা দিন এবং সেখানে যাতে না কোনো অযোগ্য থাকে, সেই লিস্ট আজ পর্যন্ত দেননি। আগে মিরর ইমেজ দেবেন বলে ঠিক করেছিলেন, আমরা শুনতে পেলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে। আজকে আমি মিছিলের মূল দাবি দেখলাম আপনাদের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। আজকেই প্রাক্তন 2 এসএসসি চেয়ারম্যানের সঙ্গে আমার বৈঠক হয়েছে, এনাদের আমলের 2 চেয়ারম্যানের সঙ্গে আমার বৈঠক হলো। সেখানে ওনারা বললেন বলে ভাবে এই প্রক্রিয়াটা উনি কাটাতে পারবেন না যতক্ষণ না উনি স্বচ্ছভাবে এই যোগ্যদের লিস্ট প্রকাশ করছেন। আর যোগ্যদের লিস্ট প্রকাশ করছেন না একটাই কারণে, ওনাদের কাছে সব কথা আছে, ওনাদের নেতাদের বাড়ি ঘর গুলো ভাঙচুর হবে, নেতাদের বেঁধে রাখবে এবং রাজ্যে একটু যান্ত্রিক ত্রুটির জন্য দুঃখিত। আপনারা দেখলেন কথা বলছিলেন পিন্টু পাড়ুই, বিজেপি নেতা, তিনি তার পক্ষে ব্যাখ্যা দিচ্ছিলেন। সেই কারণে বঞ্চিত করে অযোগ্যদের রিক্রুটমেন্ট করেছিল, যে কোনো ক্ষেত্রে কোটি কোটি টাকার বিনিময়ে এই বঞ্চনা আমরা পাচ্ছি। এই বঞ্চনা সারা পশ্চিমবঙ্গের মানুষ প্রীতি বিরক্ত হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী এই বঞ্চনা থেকে আমাদের রেহাই দিচ্ছে না। এই বঞ্চনা করেছে নিজের দলীয় স্বার্থে, নিজের কৃষি ভাইপো দুর্নীতির স্বার্থে, এবং তার বলি হচ্ছে এনারা। তো আমরা বারবার বলছি এই যে আন্দোলন চলছে সেই আন্দোলনকে সম্পূর্ণরূপে সহমত পোষণ করি, কিন্তু যাতে অন্য কোনো দল, আমরা দেখতে পেলাম, আমরা শিক্ষক আন্দোলন করেছি, অতি বামরা ওখানে ঢুকে গিয়ে যে বিচ্ছিরি একটা অবস্থা সৃষ্টি করতে চাইছেন ওখানে ওনাদের। আসবো আপনার কাছে একটু। গৌরাঙ্গবাবুর কাছে অনেকগুলো উত্তর কিন্তু বাকি থেকে গেল। গৌরাঙ্গবাবু, অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আপনার কাছে এখন দিতে হবে আপনাকে, তার কারণ সোমেনবাবু বেশ কিছু প্রশ্ন তুলেছেন, রতনবাবু তাই, পিন্টুবাবু। আমিও কিছু বলে রাখি যে সুপ্রিম কোর্টের যেখানে নির্দেশ, তারপরেও নেতাজি ইন্ডোরের সভা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য, আদালত অবমাননার বিষয়টি কিন্তু সামনে আসছে। রীতিমতো এক আইনজীবী আদালত অবমাননার কথা তুলে ধরেছেন। তো
তো যে বিষয়টা আপনার কাছে একটু জানতে চাইবো যে আগামী দিনে এই সমস্যার সমাধান সূত্র কি আছে কিছু, নাকি এইভাবেই রাজনীতি করার জন্য চলবে, একটু লোক বিধানসভা 26 পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া? গৌরবাবু, আপনার সাউন্ডটা একটু দেখুন, পার্টি মানুষের সরকার বাংলায় 1 লক্ষের উপরে 2014 সাল থেকে 2024 সালের মধ্যে, যেখানে বামফ্রন্ট সরকার 1977 সালে ক্ষমতায় আসার পরে 77 থেকে 92 সাল প্রথম 15 বছর কোনো চাকরি রিক্রুটমেন্ট করে নাই। অনেক যুবক যারা তাদের দল করতো, তাদের ক্যাডার ছিল, পিন্টু বাবু অনেক কিছু জানেন, আমরাও অনেক কিছু জানি, যারা ক্যাডার ছিল তারা পর্যন্ত কাজ না পেয়ে সর্বহারা নাম লিখে কাজ করে গিয়ে তারা ফেড আপ হয়ে গেছিল। কিন্তু এই সরকারের সময় যখন দেখা গেল যে বাংলায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে এই মুহূর্তে সাংবাদিক সম্মেলন করছেন ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, কি বলছেন তিনি একটু শোনাই আপনাদের। কেন হয়েছে সেটা ফার্স্টে বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যোগ্য বঞ্চিতদের যাতে চাকরি থাকে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের পরে সে ব্যাপারে আইনি প্রতিরক্ষা দেওয়ার কথা এবং আইনি যাতে সহযোগিতা সমস্ত যোগ্য বঞ্চিত শিক্ষক পান সে ব্যাপারে তিনি নেতাজি ইন্ডোরের দিন ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক আজকে আমরা বিকাশ ভবনে ওনারা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন। ওরা চিঠি লিখে একটা আবেদন করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে আজকে বৈঠক হয়েছে। ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন। আমার ধারণা সেই দাবিগুলো বা কী দাবি দেওয়া সেটা ইতিমধ্যেই আপনাদের কাছে ওরা আপনাদের মিটিংয়ের ফলাফল এক প্রস্থ আপনাদের জানিয়েছে। আমাদের দিক থেকে বলার যে ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেহেতু আপনারা বুঝতেই পারছেন এটা মহামান্য সুপ্রিম কোর্টের একটা সরাসরি নির্দেশ আছে, সেখানে আমরা আইনি কবচ বা আইনি সহযোগিতা ছাড়া, আইনি পরামর্শ ছাড়া এখানে আমরা কোনো কাজই করতে পারবো না। ফলে ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত, আমরা আইনি পরামর্শ নেব। প্রথম যেটা ওরা দাবি করেছেন সেটা হচ্ছে যে যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম, এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআই এর দেওয়া তথ্যের ভিত্তিতে, এবং সেটা এসএসসি 3 বার এফিডেভিট দিয়ে আদালতে জানিয়েছে। অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে 1, এবং 2 ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি না বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসির চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এই মূল 2টি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন। তার পরিপ্রেক্ষিতে এই কথা আমি এখন আপনাদের জানালাম। আপনাদের যদি আর কিছু প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। কবে তুলে দেয়? আনুমানিকভাবে আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ 1.5-2 মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। ওরা বলছিল 21 তারিখে আপনারা এই ওয়েমার যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করবেন। তাহলে আজকে যদি 10 তারিখ হয় আর 21 তারিখ যদি আর 11 দিন পরে হয়, আর আমার বলে যদি 2 সপ্তাহ হয়, তাহলে 2 সপ্তাহ থেকে 14 দিন থেকে 2 সপ্তাহ মানে যদি 14 দিন হয়, তার থেকে 3 দিন কমান, তাহলে সেটা হচ্ছে যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল তাহলে এত সময় লাগলো কেন? কোথায় কোনো সময় লাগেনি, দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। আপনারা সেই ন্যারেটিভে পা দেবেন না, অনুগ্রহ করে। আমি বলছি আপনাদের ওরা বলছে মিরর ইমেজ প্রকাশ করা। হ্যাঁ, মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। সেটা যদি সম্ভব হয় আমরা তুলে দিতে কোনো অসুবিধা নেই। যেটা সিবিআই রিকভার করেছে ওইটা তো? হ্যাঁ, অবশ্যই তুলে দিতে পারি, অবশ্যই তুলে দিতে পারি। ওখানে 22 লক্ষ, স্কুলে যাবে বা বেতন কি পাবে এপ্রিল মাসে? এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যা বলেছেন, আমি এমন কোনো কথা বলতে পারি না যাতে মহামান্য আদালতের কোনো অবমাননা হয়। এটা যেরকম
আপনারা বুঝতেই পারছেন আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা। তাহলে সুপ্রিম কোর্ট তো এটাও অর্ডার দিয়েছে যে যারা 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 যেভাবে সুপ্রিম কোর্ট তো একটা একটা করে আগে তুমি বলবে বলো। যেভাবে এই মুহূর্তে তারা রাস্তায় রয়েছেন, প্রতিদিন মিছিল মিটিং করছেন, অবস্থান করছেন, অনুষ্ঠান করছেন, তারা কি থাকতে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন যে তারা অনশন করছেন না। তারা আমাকে, যারা আমার সঙ্গে যে প্রতিনিধি দল এসেছিল, আমি পরিষ্কারভাবে জানাই আবার, তারা আমাকে স্পষ্টত জানিয়েছেন তারা কোনো অনশনের মধ্যে নেই। তাদের মধ্যে একটা ছোট অংশ তাদের মনে হয়েছে তারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দলীয়ভাবে যুক্ত, তারা এই অনশন ধর্ণা বা এই ধরনের উত্তেজক পরিস্থিতি তারা প্রভোকেশন দিচ্ছে। আমার তাদের উপরও কোনো রাগ নেই, কেন তাদের মধ্যেও যদি বঞ্চিত যোগ্য থাকে। কিন্তু আপনাদের বোঝা উচিত আপনাদের কোনো আচরণ, আপনাদের কোনো বিষয়, আপনাদের কোনো প্রভোকেশন, বাকি কিন্তু হাজার হাজার সত্যিকারের বঞ্চিত যোগ্য শিক্ষক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর, সরকারের ওপর আস্থা রাখতে চাইছেন, তাদের ভবিষ্যৎকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। ফলে আপনারা যেটা বলছেন এই অনশন টনশন ইত্যাদি কথা, এটা একটা খুব লিমিটেড একটা অংশ চালাচ্ছে এবং ওদের পরিষ্কার ওদের মধ্যে একটা যে বিভাজন আছে সেটা নিজেরাই আজ করে আমাদের বলেছে। সুপ্রিম কোর্ট আমি সব উত্তর বলছি সুপ্রিম কোর্টের অর্ডার আছে বলে আপনারা বলছেন বেতনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আপনারা জানাতে পারবেন না, কিন্তু সুপ্রিম কোর্টের এটারও তো অর্ডার আছে যে যারা অযোগ্য তাদের বেতন সুদ সমেত ফেরত দেওয়ার, সেই ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন, পদক্ষেপ করছেন? দেখুন, রিভিউ পিটিশনের জন্য আমরা ওয়েট করব এবং ইতিমধ্যে আমরা এটাও বলেছি আমরা ক্লারিফিকেশনে গেছি। 17 তারিখ সেটা নিয়ে একটা মামলা আছে, তা 17 তারিখে মামলার ফলাফলটা একটু দেখে নিই, সেটা নিয়ে তখন নির্দিষ্টভাবে বলতে পারবো। আজকে গিয়েছিলেন চাকরি প্রার্থীদের আন্দোলনের জায়গায় এসএসসি ভবনের ওখানে, তাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে, কি বলবেন? এবার তাকে যদি গো ব্যাক করে থাকেন, এবার আমি তো প্রথমেই এটা বলবো যে কে এই চাকরি প্যানেল বাতিল করেছে, কে ভক্ষক ছিলেন, কোন ভগবান সেই সময় তাদের চাকরি খেয়েছিলেন এবং সবাইকে একসঙ্গে বলেছিলেন যে সবাই দুর্নীতিগ্রস্ত। তো আমি ওনাদের অভিনন্দন জানাবো এই কারণে যে ওরা বুঝতে পেরেছেন দেরিতে হলেও তাদের সঙ্গে সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, সরকার আছে। যেটা বলেছিলেন যে তারা এখনো পর্যন্ত যতক্ষণ না পজিটিভ কোনো ডিরেকশন হচ্ছে 2 সপ্তাহ পর যে টাইম সীমা বেঁধে দেওয়া হয়েছে, তারা কিন্তু রাজপথেই থাকবে, এমনটা জানিয়ে দিয়ে গেছেন। এই বিষয়ে সেটা আমি তো ওদের সঙ্গে সহমত, আমি ওদের সঙ্গে একমত যে যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছি তাই যদি রাখতে না পারি, তাই যদি ভুয়ো বলে পরিগণিত হয়, তাহলে তো সত্যিই তাদের আন্দোলন থাকা উচিত। কিন্তু আমি তাদের কাছে দাবি করব, যতক্ষণ আবেদন করব যে যতক্ষণ আপনারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন, যে দাবিগুলো আপনারা করেছেন, আমরা যেটা পরিপ্রেক্ষিতে বলেছি আমরা আইনি পরামর্শ নিয়ে এগুলো প্রত্যেকটি রাখার চেষ্টা করব, সেই সময়সীমাটা অবধি দেখে নিন। অর্থাৎ 21 তারিখ আপনাদের কথা অনুযায়ী না হলে তো সমীচীন বলে আমি মনে করি, কিন্তু ওরা আন্দোলন করবেন কি করবেন না সে নিয়ে আমি আবেদন করতে পারি। এই নিয়ে তো আমি কোনো আমি বাক্য না শেষ না করলে আমি চলবো। আপনারা রিভিউ পিটিশনে কবে যাচ্ছেন বা সরকারের পক্ষ থেকে বা এসএসসি এটা কিছু ঠিক হয়েছে আপনারা কবে যাবেন? দেখুন, রিভিউ পিটিশনে তো আমরা যাবই, এখানে আমরা যত দ্রুত সম্ভবই হয়তো আমরা যাবো। শিক্ষক প্রতিনিধি এসে বলে গেলেন স্কুলে আমি ওদের ফিরতে বলেছি, বিশেষত যোগ্য যারা আছেন, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমেও বলছি, আপনারা স্কুলে যান, স্কুলের সঙ্গে বিলঙ্গিং, স্কুলের সঙ্গে পজিশন, আপনারা যদি সত্যিই যোগ্য হন, আপনারা অবশ্যই যোগ্য, আপনারা তাহলে স্কুলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। কেননা এই যে ছেলে মেয়েগুলি তাদের ক্লাস নিন, তাদের আপনাদের থাকার মধ্যে দিয়ে একটা কিন্তু সামাজিক যোগ্যতা অযোগ্যতার একটা মূল্যমান একটা নির্ণয় হয়। জানি না উনি বলবেন, জানি না উনি বলবেন। বলে গেলেন এসএসসির কাছে দেওয়া যাওয়া যে হার্ড ডিস্কটা আছে যেটা এসএসসি হারিয়ে ফেলেছে, মানে তার জন্য সিবিআই কাছ থেকে নিতে হবে, কেন হলো? প্রথম কথা হচ্ছে যে সেটা এসএসসি চেয়ারম্যান বলবেন কি করে, কেননা উনি এসছেন 2022 সালে, তার আগে এসএসসি কি হারিয়ে ফেলেছে কি ফেলেছে কি ফেলেনি তার জবাব দিয়ে করতে উনি বাধ্য নন। তো সেটাই ওনারাও জানেন, আমাদের এসএসসি চেয়ারম্যান সেটাই হতে বলেছে। স্যার জন্য সুপ্রিম কোর্ট একটা ডাইরেক্টিভ দিয়েছে
জন্য সরকার কি পদক্ষেপ করছে 2 মাসের মধ্যে ওদের নিজ নিজ স্থানে ফেরত দেওয়ার? মানে পরীক্ষা নেওয়া recruitment process। সেটা তো আমি বললাম যে 17 তারিখে যে এটা তো মধ্যশিক্ষা পর্ষদ এখানে দাঁড়িয়ে আছেন সভাপতি, তিনি তো একটা এসএলপি করেছেন এবং সেটা 17 তারিখ হিয়ারিং হওয়ার কথা। তো আমি সব পক্ষকেই বলবো যে 17 তারিখ কিন্তু ওরা এটাও বলেছেন আপনাদের কাছে যে 17 তারিখ কারা কারা গিয়ে ওদের এই মধ্যশিক্ষা পর্ষদের বিরোধিতা করছেন তার মধ্যে দিয়ে প্রমাণ হয়ে যাবে যে রাজনৈতিক কুম্ভীরাশ্রু কারা কারা ফেলছে। মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপিলে কারা বিরুদ্ধে দাঁড়াচ্ছেন সেটা কিন্তু রাজ্যবাসীও বুঝতে পারবেন কারা সত্যি চায় এই চাকরিটা যোগ্যদের থাকুক, এমন কিন্তু যোগ্যদেরও চাকরিতে বাতিল হয়ে যাক, সেটাই বা কারা চায়। তখন একদম দুধ কা দুধ পানি কা পানি 17 তারিখের হিয়ারিংয়ে কারা কোর্টে আমাদের বিরুদ্ধে অ্যাপিয়ার করছেন তার দ্বারা প্রমাণিত হবে। জাস্ট আমার একটা লাস্ট প্রশ্ন, মানে ওটা এসএসসি চেয়ারম্যানকে প্রশ্ন, আপনি যদি বলেন যে এই যে যোগ্যদের তালিকা যেটা প্রকাশ করবে বলছেন, হ্যাঁ, সেই তালিকাটা কোর্টকে কনভিন্স করানো গেল না কেন? এই শুধুমাত্র যোগ্যদের তালিকা কোর্ট কেন কনভিন্স হলেন না? কোর্ট তো নিজে, মহামান্য সুপ্রিম কোর্ট নিজে তো টেন্টেড আনটেন্টেড কথাগুলো লিখেছেন, তাহলে তারপর মহামান্য আদালত কি সত্যি মানে ভেবেছেন বা না ভেবেছেন, কেন তিনি সন্তুষ্ট হননি বা হতে পারেননি, সেটা নিয়ে তো মানে আমরা বলতে পারি না। রিভিউতে সম্ভব সেটা, মানে আপনারা মানে আমরা আশাবাদী রিভিউটা যাতে অভ্রান্ত এবং নিশ্চিত হয়, যাতে এরা সত্যি যোগ্য বঞ্চিতরা যে তাদের মর্যাদা পান, সেটা ব্যাপারে আমরা খুবই আশাবাদী। যে একই তথ্য দিয়ে রিভিউতে সম্ভব এসএসসি চেয়ারম্যানকে? এটা আইনি ব্যাপার, আমি কোনো কথা স্যার একটি প্রশ্ন, যে আপনারা একদিকে আলোচনা, সমস্যার সমাধান, সুরাহার কথা বলছেন, বারবার করে বলছেন যে খানিকটা ধৈর্য ধরার কথা বলছেন, সেখানে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে নিরন্তর বিরোধী রাজনৈতিক দল তারা আপনাদের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন, সমস্ত ব্যর্থতার দায় আপনাদের পথে নামছেন, বিক্ষোভ আন্দোলন করছেন, তাদের জন্য কোনো বার্তা দেবেন যে তাদেরও ধৈর্য ধরা প্রয়োজন, যে আপনারা বিরোধীরা আমাদের কথা শুনবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জয় দেখতে দেখতে এবং 26 সালে জয় এতটাই নিশ্চিত হয়ে আছে, বিরোধীদের গা জ্বলছে। বিরোধীরা ভাবছেন যে কোনোভাবে যদি এই 26,000কে বলি দিয়ে যদি রাজ্যে একটা অপ্রীতিকর রাজ্যে একটা সিচুয়েশন তৈরি করা যায়। কিন্তু আমি আবার ওনাদের কাছে অনুরোধ করব, যদিও আমি জানি চোরানাথ শোনে ধর্মের কাহিনী, হ্যাঁ, কিন্তু এটা আমি অনুরোধ করব ওদের কাছে যে দেখুন, বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার নাম নেই কিল মারার গোসাই। হ্যাঁ, তো এই কিল মারার গোসাই আপনারা অন্তত হবেন না। আপনারা আপনাদের রাজনীতি আপনাদের মতো করুন, কিন্তু আমরা যখন এই শেষ মুহূর্তে ওদের একটা অক্সিজেন দিয়ে, ওদের খড়কুটো দিয়ে কোনোভাবে যাতে ওরা ওদের হৃতমর্যাদা ফিরে পায় সেই চেষ্টা চালাচ্ছেন, তখন আপনারা চাইছেন যে ওরা যেন আন্দোলন করে, ওরা যেন পারলে রিভিউ পিটিশন না করে রাস্তাতেই থাকে, আপনারা প্রায় সেই দিকে ওদের নিয়ে যেতে চাইছেন বিভ্রান্ত করে। কিন্তু আমরা এনাদের যোগ্য বঞ্চিত শিক্ষকদের আইনি প্রতিরক্ষা দেওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের বৈঠকে যা বলেছেন সেই মোতাবেক আমরা এগিয়ে যাচ্ছি। এখানে বিরোধীদের কিছু বলার গরমের ছুটি 30 এপ্রিল থেকে আজকে নোটিফিকেশন আছে, লাস্ট কবে পর্যন্ত চলবে সেটা এখনো স্পষ্ট না, সেটা কেন? এটা হচ্ছে যে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে আজকে বৈঠক হলো, সেই বৈঠকের পরে আপনি কি মনে করছেন যে আপনি ওদেরকে সরকারের যে বক্তব্য যেভাবে এগোচ্ছে সেটা বোঝাতে সক্ষম হয়েছেন? আমার তো মনে হয় যে আমরা সরকারের যে মূল ইন্টেন্ট, সরকারের যে মাইন্ড, সেটা দেখাতে আমরা মনে হয় যে আমরা ওদের সামনে সেটা আমরা পুরোপুরি বলতে পেরেছি। এবার ওরা নিশ্চয়ই, আমি আশা রাখবো যে তারা ভরসা রাখবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা রাখতে হবে। গরমের ছুটিটা, হ্যাঁ, প্রশ্ন একবার বলুন। 30 এপ্রিল থেকে গরমের ছুটির নোটিফিকেশন, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন, কিন্তু কতদিন সেই ছুটি চলবে এটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য কি গরমের ছুটি চলবে? না, গরমের গতবার যেমন হয়েছিল, যেমন মনে করে দেখুন, গরমের ছুটিটা খানিকটা প্রলম্বিত করা হয়েছে, একটু এক্সটেন্ড করা হয়, সেটা গরমের তাপমাত্রা। শুনলেন ব্রাত্য বসু কী বললেন এবং শিক্ষকরাও কী বললেন। একটু শেষ মুহূর্তে একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, একটু গৌরাঙ্গবাবুর কাছে 1 মিনিটে একটু উত্তর নিতে চাই, এর সমাধান কোথায়? 1 মিনিটে ছোট্ট করে বলুন। দেখুন, সমাধান মামাটি মানুষের সরকারই বের করবে। বিজেপি এবং সিপিএম যেভাবে করে ষড়যন্ত্র করে বাংলায় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে গিয়ে এবং স্কুল ছাত্রছাত্রীদেরকে বিপদমুখী করবার টিচারদের বিপদমুখী করবার চেষ্টা করছে 26-এর ভোটকে কেন্দ্র করে। যেভাবে ত্রিপুরায় ভেবেছিল, ত্রিপুরায় যেভাবে করে
পরবর্তী বছরে 2017 সালের পরে এই ধরনের ঘটনা ঘটিয়ে দিয়ে আসতে পেরেছিল। সেহেতু এখানেও চাইছে, কিন্তু ত্রিপুরার ঘটনার সাথে বাংলার ঘটনাকে মিশালে হবে না। ত্রিপুরায় সেবার কিন্তু ভাইবা হয়েছিল, পরীক্ষা নেয়নি এনসিইআরটির গাইডলাইন না মেনে, সেখানে ভাইবা মুখে মুখে হয়েছিল। আর এখানটা কিন্তু পরীক্ষা দিয়ে সমস্ত কিছু ডকুমেন্ট বারবার করে দেওয়া হচ্ছে এবং কোর্টে, সুপ্রিম কোর্টে, সিবিআই মাধ্যমে বারবার করে যাওয়ার পরেও যখন একতরফা রায় হয় তখন প্রশ্ন ওঠে যে রঞ্জন গগৈ যখন রাম মন্দিরে যখন ভার্ডিক দিলেন, তার কয়েকদিন পরেই বিজেপির রাজ্যসভার সাংসদ হয়ে গেলেন। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় 26,000 চাকরি নিয়ে বিশৃঙ্খলা করে বিজেপির সাংসদ হয়ে গেলেন। আর এবার সঞ্জীব খান্না একতরফা এবং আনুমানিক একজন বিচারপতির প্রধান লক্ষ্য বা সব দিকের কথা শুনে তিনি আনুমানিক রায় দিলেন, এরপরে তিনি রাজ্যসভার সাংসদ হবেন। বিজেপি যে গৌরাঙ্গবাবু হয়েছে, বেশ একটু রতনবাবু আপনার কাছে 1 মিনিট সময় দেবো। বিষয় নেই, চিন্তা করার অন্য কারো বেশ 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 গৌরাঙ্গবাবু আর সময় দেওয়া সম্ভব হচ্ছে না আজকে, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। একটু রতনবাবুর কাছে 1 মিনিট সময় আপনার যাবতীয় আজকে যা হলো, সৌমেনবাবুর বক্তব্য শুনলেন, আপনিও কিছু বলেছেন, পিন্টুবাবু বললেন এবং শিক্ষামন্ত্রীর বক্তব্য, 1 মিনিট সময় আপনার জন্য। দেখুন, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি যে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলে আসছি, আজকে যেই সার মর্ম যেটা বোঝা গেল, ব্রাত্য বসু তিনি কিছু বলতে পারবেন না। তিনি সবসময় বলেছেন দিদি যেটা করবে সেটাই হবে। দিদি এখন কি করছে, দিদির যে দাদা আছে মোদি বাবুকে তিনি ফোন করবেন, মোদি বাবুর সাথে কথা বলবেন, কি করে কি করা যায় এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন, উনি কিন্তু বারবার এড়িয়ে গেছেন যে আইনি পরামর্শ ছাড়া, কিন্তু আইনের ব্যাপার ছাড়া কিন্তু এই সমস্যা থেকে সমাধান হবে না। আইনে যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপার, আইনের ব্যবস্থা ছাড়া সমাধান হবে না। কিন্তু আমরা যেটা বলতে চাই বারবার সতীশ বাবু, যে আমরা চাই যে এই ছেলেগুলোকে যত শীঘ্র, যত তাড়াতাড়ি তাদেরকে তাদের সম্মান দিয়ে তাদেরকে ফিরিয়ে নেওয়া হোক তাদের স্কুলগুলোতে তারা যেন তাড়াতাড়ি যেতে পারে, আমরা সেটা চাই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। তার জন্য আমরা যা করতে হয়, আমরা এই বৈধ শিক্ষকদের সাথে আমরা ছিলাম, আগামী দিনেও থাকবো। আজকে সৌমেনবাবু, আজকে ব্রাত্য বসুর বক্তব্য শুনছিলাম, উনি কিন্তু অত্যন্ত সংযত এবং বারবার কিন্তু আদালতের কথা তুলে আনছিলেন যে আদালতের নির্দেশ রয়েছে। তো কি বলবেন আপনি এই বিষয়ে? আসলে দেখুন, একটা চিরাচরিত কথা আছে যে মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ। অর্থাৎ এই চিরাচরিত বিতর্ক থেকেই উঠে আসে, আইন তো হট করে সমাজ রাষ্ট্র ব্যবস্থায় কেউ একদিনে ডেকে আনেনি। রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থার সুবিন্যস্ত এবং সুন্দর পরিচালনের জন্যই আইনের প্রয়োজন হয় এবং আইনের অনুশাসন আমরা নাগরিক হিসাবে মেনে নিই। সুতরাং এদিক থেকে বলা যায় যে এই যে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এই যে আইন সংহিতা, এই আইন সংহিতা মোতাবেক যে নাগরিকের যোগ্য অযোগ্যর প্রশ্ন, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের যে রুটি রুজির সংস্থান, সেই সংস্থানের ক্ষেত্রে সঠিক দিশা দেখানো আইনের একটি বড় লক্ষ্য। সেই লক্ষ্যের দিক থেকে আমাদের সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা আমাদেরকে বারবার দিক নির্দেশ করেছে। তাই আশা রাখি তাদের মাননীয় শিক্ষামন্ত্রী যে প্রেস কনফারেন্স বা সাংবাদিক মুখোমুখি হলেন, তার মতামত ভালোভাবে শুনলাম। আমরা এখন আশায় থাকি তারা যদি সেই জায়গা থেকে গুড গভর্নেন্স অর্থাৎ সুশাসনের দিক থেকে সেই সুবিচারকে যদি আবার যে উদ্যমের সঙ্গে এখন চলছেন, সেই উদ্যমে যদি হাসি ফোটাতে পারেন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে, তার থেকে বড় উদ্যোগ তো আর কিছু হতে পারে না। এখানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কোনো দলাদলি ঊর্ধ্বে উঠেই বলতে চাই, এ দল ও দল বাজায় মাদল রাজদণ্ডের তরে। সেই রাজদণ্ডের তরে যে এ দল ও দল মাদল বাজাবে, তার মধ্যে যেন যোগ্য প্রার্থীদের কান্না, সেই কান্না যেন কখনোই বিক্রি হয়ে না যায়। বেশ বেশ, ধন্যবাদ আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শেষে সেই কথাটাই বলবো যে বারবার যেটা বলছিলাম, যে
এই যে দুর্নীতি অভিযোগ, সেই দুর্নীতি কারা তো জড়িত এবং তাদের জন্য শিক্ষকরা সে বঞ্চিত, পথে বসে আছেন, বেকার হয়ে গেছেন। সেই যারা দুর্নীতিতে জড়িত তাদের জন্য আবার সেই কথাটাই বলে শেষ করব। ভবানী প্রসাদ মজুমদারের বিখ্যাত কবিতা দুর্গতি নাশনের প্রতি, লেলিয়ে দে মার সিংহটা তোর, কামড়ে ধরুক ঘাড়গুলো, রক্ত চোষা পিশাচগুলোর ঘুরিয়ে দেমা হাড়গুলো, চুষছে যারা রক্ত সবার, করছে যারা হাড্ডি সার, গরিব দুঃখীর রক্ত রেঙেই সাজায় যারা গুলবাহার। নমস্কার।